স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। দেশে গাড়ির সংখ্যা আর চাষাবাদ দিনে দিনে বাড়লেও এক বছরে জ্বালানি তেলের চাহিদা কমেছে অন্তত 8%। অকটেন, পেট্রোল এবং ডিজেলের ভেজালের পরিমাণ বাড়ার কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল বিক্রি কমে এসেছে। আর বিক্রি কমায় গেল 5 মাসে সরকারের লোকসান হয়েছে প্রায় 1300 কোটি টাকা। আজ আমরা আলোচনা করব জ্বালানি খাতে অনিয়ম। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গ্যাস ক্ষেত্রে তলানি কনডেনসেট ব্যবহার করে পেট্রোল এবং ডিজেল উৎপাদিত হয় সিলেটের কৈলাসটিলা শোধনাগারে, কিন্তু সরকারি এই শোধনাগারের তেল বিক্রি অর্ধেকে নেমে এসেছে গেল 1.5 বছরে। দৈনিক 110 টন পেট্রোল উৎপাদনের ক্ষমতা থাকলেও এখন শোধনাগার উৎপাদিত হচ্ছে মাত্র 40 টন। বেসরকারি শোধনাগারগুলো সরকারি কনডেনসেট বরাদ্দ নিলেও সেটা পরিশোধন না করে সরাসরি পেট্রোল পাম্পে বিক্রি করায় এই অবস্থা বলে দাবি অনেকের। আমাদের তেল বিক্রি কিছুটা কমে গেছে। 2015-16 এই অর্থ বছরে এই 4 মাসেই প্রায় 24 কোটি টাকা আমরা নেট প্রফিট থেকে বঞ্চিত হয়েছি। কনডেনসেট মেশানো ভেজাল পেট্রোল ডিজেলের বিক্রি বাড়ায় সংকটে পড়েছে সরকারি শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল। গত বছর ইআরএল এর পেট্রোল উৎপাদন নেমে এসেছে 1/4। বিপিসির তথ্য বলছে গত বছরের মে থেকে সেপ্টেম্বর এই 5 মাসে 70,500 টন পেট্রোল এবং 14.5 লাখ টন ডিজেল বিক্রি হয়েছে। আর এই বছরের 5 মাসে বিক্রি হয় 58,500 টন পেট্রোল এবং 13 লাখ টন ডিজেল। এই কম তেলের বাজার মূল্য প্রায় 1300 কোটি টাকা, যাতে সরকারি রাজস্ব হাতছাড়া হয় 300 কোটি টাকার বেশি। On an average, 8%. বিশ্ববাজার থেকে কম দামে তেল এনে দেশের বাজারে বেশি দামে বিক্রি করায় সরকারের বেশি লাভ হওয়ার কথা, কিন্তু বেসরকারি শোধনাগারগুলোর কনডেনসেট কারসাজিতে সেই লাভের গুড় যাচ্ছে পিঁপড়ার পেটে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর। আমরা এই জায়গায় কয়েকটা ফ্র্যাকশনের ইউনিটকে আইডেন্টিফাই করে ফেলছি। তাদেরকে আমরা জরিমানা করব এবং বন্ধ করে দেবো, তাদের ক্যান্সেল করব তাদের লাইসেন্সকে। এটা আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না কাদেরকে। কনডেনসেট মিশিয়ে জ্বালানি তেলের ভেজাল বন্ধে বেসরকারি শোধনাগারগুলোকে সরকারের কঠোর নজরদারিতে রাখা দরকার, অভিমত জ্বালানি বিশেষজ্ঞদের। এইসব রিফাইনারি প্রতিটা কনডেনসেটের তাদের ইনভেন্টরি চেক করতে হবে, রেগুলার বেসিসে ইন্সপেকশন করতে হবে কারখানা চলছে কিনা। যদি দেখা যায় যে কারখানা চলছে না বা তারা এটাকে অ্যাকচুয়ালি প্রসেস করছে না, তাহলে ইমিডিয়েটলি এদেরকে কনডেনসেট দেওয়া, ব্ল্যাকলিস্ট করে এদেরকে কনডেনসেট দেওয়া বন্ধ করে দিতে হবে। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যারা নাজমুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আজ আমরা আলোচনা করছি সাম্প্রতিক সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারে কনডেনসেট তেল নিয়ে বা কনডেনসেটের উপরে একটা বিস্তারিত রিপোর্ট ছাপা হয়েছে। একটি 3 পর্বের সিরিজ ছাপা হয়েছে একই সাথে দ্য ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এর ফলে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই, একটি বিশাল অনিয়ম আমরা দেখছি বাংলাদেশে তেল সেক্টরে, এবং এই 3 পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি প্রথমেই যেটা বিষয় আলোচনা করতে চাই, যেহেতু আপনি একজন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সভাপতি, আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক পেট্রোল পাম্প, প্রায় 150 থেকে 200 পেট্রোল পাম্প, যারা কখনোই বিপিসির কাছ থেকে তেল নিচ্ছে না গত কয়েক বছরে, গত 1 বছর যদি আমি বলি, অথচ তারা তেল বিক্রি করছে, তাদের তেল বিক্রিতে সমস্যা হচ্ছে না। এই পেট্রোল পাম্পগুলোর দায়িত্ব ছিল বা ন্যায়সঙ্গতভাবে কথা হচ্ছে তারা বিপিসির কাছ থেকে তেল কিনবে। তারা সে না কিনে বাইরে থেকে অবৈধভাবে এই পেট্রোল বা তেল কিনেছে এবং তারা বিক্রি করেছে। এই দায়িত্বটা কি আপনারা নিতে চাচ্ছেন কি? দেখুন, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্যে। অন্যান্য সকল সেক্টরের মতো আমাদের সেক্টরেও কিছু অসাধু লোকজন আছে, যারা অসৎ পথে ব্যবসা করে পয়সা রোজগারের একটি চেষ্টায় তারা ব্রত থাকে সবসময়, এবং আমরা এর বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং আমরা বিগত দিনে যে সমস্ত আন্দোলন করেছি আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, তার মধ্যে অন্যতম একটি দাবি ছিল যে ভেজাল তেল বিক্রয় এবং সরবরাহ বন্ধ করতে হবে সরকারের কাছে।
এবং এই নিয়ে বহুবার মিটিং হয়েছে সরকারের উচ্চ মহলে, মন্ত্রণালয়ে, মন্ত্রী মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়, সবার উপস্থিত, ইভেন বিপিসি চেয়ারম্যান, ওয়েল কোম্পানি এমডি, তারা সবাই ছিলেন। রাইট। তো সেখানে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলা বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে আমাদের কিছু প্রস্তাবনাও ছিল, এবং এই সমস্ত প্রস্তাবনা ওনারা অনুমোদনও করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু দেখা গেছে যে এই সমস্ত প্রস্তাবনা যেগুলা মন্ত্রণালয় থেকে অনুমোদন করা হয়েছে, মনিটরিং করার জন্য বিপিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিপিসি আবার ওয়েল কোম্পানিকে দায়িত্ব দিয়েছে, তারা এই সমস্ত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করছেন না। তারা না করুক, যারা পেট্রোল পাম্প ওনার্স বা পেট্রোল পাম্প, তারা তো অবৈধভাবে কিনেছেন, এই দায়িত্ব বা এখানে অ্যাসোসিয়েশনে কিছু করা আছে কিনা, হ্যাঁ, তাদের বিরুদ্ধে অবশ্যই। কি ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ। তারা তাদের চুক্তিতে বলা হয়েছে তারা পেট্রোল কিনবে বা অকটেন যেটাই ফুয়েলটা কিনবে হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে, বিপিসির কাছ থেকে, তারা সেটা না করে ব্ল্যাক মার্কেট থেকে কিনছে। এইটা হচ্ছে তার বড় না, অপরাধ হতে এটা পারে। আপনি ঠিকই বলছেন যে আমাদের কিছু দায়িত্ব তো অবশ্যই আছে, এবং সেই দায়িত্ব কারণেই আমরা বেশ কিছু যারা এই ধরনের ভেজাল কাজে জড়িত এরকম অনেকগুলো সদস্যকে আমরা বহিষ্কার করেছি আজীবনের জন্য সংগঠন থেকে, সমিতি থেকে। হ্যাঁ, সমিতি থেকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা যাদেরকে বহিষ্কার করেছি তাদের ভিতরে নেতৃস্থানীয় যারা ছিল, তারা এর আগের যে সরকার, মানে জোট সরকারের সময় দেখা যায় তৎকালীন জ্বালানি মন্ত্রী, আমি নাম বলতে চাচ্ছি না, ওনার ছত্রছায়ায় আবার একটি ভিন্ন অ্যাসোসিয়েশন করে নেয়, এবং সেখানে তাদেরকে এফবিসিসিআই থেকে টিও এই লাইসেন্সের জন্য আমরা সুপারিশ যে- করা আমরা হয়। যে প্রতিবেদন করেছি যেখানে বলা হচ্ছে প্রায় 150 থেকে 200 জি। পেট্রোল পাম্প এই অবৈধ ব্যবসায় জড়িত, অর্থাৎ তারা বিপিসির কাছে তেল না কিনে হ্যাঁ। অন্য জায়গা থেকে কিনছে। এদের মধ্যে কতজন আপনার অ্যাসোসিয়েশন সদস্য? এদের মধ্যে ধরুন আপনি আজ থেকে যদি আমি কয়েক বছর আগের কথা বলি, যখন আমরা তাদেরকে বহিষ্কার করেছি, ওটা বাদ দেন, হ্যাঁ, আপনাদের যে সমিতি আছে, হ্যাঁ। দুটো সমিতি আছে, জি, জি, জি। এর মধ্যে কতজন আছে? এর মধ্যে আপনি দুইটা না, আমি আমারটা কথা বলবো। জি, আপনারটা সেটার মধ্যে বলেন। আমাদের এখানে প্রায় যা আমাদের কাছে এই পর্যন্ত যা ইনফরমেশন আসছে 150 লিস্ট আমাদের কাছে আসেনি। জি। তো যে যতগুলো আমরা জানতে পারছি খবর কাগজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এবং অফিসের মাধ্যমে, এগুলো তো আমাদেরকে জানানো হয় না। তো আমরা যতটুকু জানছি তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 37 জনের মতো আপনার আমাদের association অ্যাসোসিয়েশনে, জি। এবং সেই 37 জনের মধ্যে আবার এইটা দেখা যাচ্ছে যে আউট অফ দিস 37 যারা আছেন তাদের ভিতরে আমরা যে সমস্ত খবর পেয়েছি তাদের ভিতরে প্রায় 23 জন আমাদের বহিষ্কৃত। আমরা আগেই বহিষ্কার করেছি 23 জনকে, তো 23 আর 37 অলমোস্ট প্রায় 60। তো এখন এই যে 37 জন, সেই 37 জনকে অলরেডি আমরা শোকজ করে দিয়েছি, আমরা যখন জানতে পেরেছি। এখন সমস্যাটা কোন জায়গায়? আমরা তাদেরকে সদস্য থেকে বহিষ্কৃত করলাম, আমাদের আপনার এই টিও রুলসের মধ্যে আছে, এফবিসিসি এর নিউ রুলসের মধ্যে আছে, মিনিস্ট্রি অফ কমার্সের রুলসেও আছে যে একটি অর্গানাইজেশন যে এফবিসিসি এর এফিলিয়েশনভুক্ত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের টিও লাইসেন্সের প্রাপ্ত এরকম কোনো অর্গানাইজেশনের মেম্বারশিপ ছাড়া সে সরকারি কোনো সুযোগ সুবিধা বা কোনো সরবরাহ পেতে পারে না। আচ্ছা, কিন্তু এটা নিয়ে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে অনেক দেন দেওয়া করেছি যে তেল সেক্টরে যেগুলো হচ্ছে যে সমস্ত অনিয়ম হচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের অ্যাসোসিয়েশনের এই জিনিসটি দরকার। কিন্তু এই ধরনের অ্যাসোসিয়েশন তো সেই কোয়াসি পাওয়ার থাকার কথা নয়, না। এক্সিকিউটিভ ক্ষমতা তো আপনাদের থাকার কথা না। হ্যাঁ, না, আপনারা- এক্সিকিউটিভ পাওয়ার না, মানে আমাদের অ্যাসোসিয়েশন, যেমন নাকি আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনার অ্যাসোসিয়েশনের দায়িত্ব আছে কিনা? আপনি করলেন না। অবশ্যই করেছি। তা আমার দায়িত্বটা আমি ইমপ্লিমেন্ট করব কিভাবে? আমি যদি আপনি যদি অপরাধ করেন, আপনাকে যদি আমি শাস্তি দিতে না পারি, তাহলে আপনি তো আমার কথা শুনবেন না, তাই না? তো সেখানে আমরা তো কোনো এক্সিকিউটিভ পাওয়ার চাই নেই। আমরা বলছি যে অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত যদি কোনো সদস্য এরকম কাজ করে তাকে যেন তাৎক্ষণিকভাবে আমরা ধরে গভর্নমেন্টকে রিপোর্ট করতে পারি, এবং যদি আমরা তার সদস্যপদটা বাতিল করে দিই তাহলে তো সে তেল ডিপো থেকে আনতে পারবে না, সে তার পাম্প চালু করতে পারবে না, কারণ লোকাল গভর্নমেন্ট যে আপনার কনসার্ন এরিয়ার যে ডিসি সাহেব আছেন বা আরও যে সমস্ত পুলিশ অথরিটি আছে তারা যদি দেখে যে এর সদস্যপদ নেই, তাকে তা ব্যবসা করতে দেবে না। এটা কিন্তু অন্যান্য সেক্টরে আছে, কিন্তু আমাদের এই সেক্টরটা এত সেনসিটিভ হওয়া এটা, সত্ত্বেও হ্যাঁ, ঠিক দিচ্ছে আছে। না। কিন্তু এটা হয়তো আরেকটা অপপ্রয়োগ হতে পারে, কোনো কারণে হয়তো ব্যক্তিগত আক্রোশের জোর বশবর্তী না, হয়ে সেটার আপনি জন্য তো করেন। মনিটরিং বডি আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, সেটাই, এফবিসিসি আছে। মূল বিষয়টা হচ্ছে যে সরকারের আসলে ব্যবস্থা নিতে হবে। সরকার ব্যবস্থা যদি নিতে হবে। কেউ এই ভেজালের সাথে জড়িত থাকে, সে অ্যাসোসিয়েশনের মেম্বার হোক বা না হোক, জি। সরকারের দায়িত্ব হচ্ছে আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো আমরা কিছু করতে পারলাম না, কিন্তু আমরা যদি গভর্নমেন্টকে রিপোর্ট করি যে এই আমার এই সদস্য এই কুকর্মটি করছেন, তাৎক্ষণিকভাবে গভর্নমেন্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তাই না? বা নেওয়া সম্ভব, কারণ গভর্নমেন্টের পক্ষে তো ঘরে ঘরে প্রত্যেকটা পেট্রোল পাম্পে গিয়ে চেক করা সম্ভব না অবশ্যই। কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব, কিন্তু আমাদেরকে তো সেইভাবে কাজে লাগাতে হবে।
সেটা হয়তো আরেক ধরনের সমস্যা হতে পারে। আমি যেটা বললাম যে কখনো এটা ব্যক্তিগত আক্রোশের না, সেটা কারণ হতে হতে পারে, পারে, এটা হ্যাঁ, হতে পারে। হতে তো এটা পারে। আসলে সরকারের দায়িত্ব আইন জি। শৃঙ্খলা দেখা, প্রচলিত আইন আছে সেই হয়ে দেখা উচিত। আমরা সেটাই আশা করব। এখন সেটা ধরুন হবে, আমরা সেটা করব। কাউকে বহিষ্কার করলাম এই ধরনের অপরাধে এবং গভর্নমেন্টকে জানালামও যে উনি এই ধরনের অপকর্ম করছেন, তারপর দেখা গেল গভর্নমেন্ট তাকে আবার কোলে নিয়ে নেতা বানিয়ে দিলেন, তাহলে সেখানে তো কিছু না, করার যাবে না। সরকার না, এটা অ্যাসোসিয়েশন ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য একটা বিষয় আলোচনা করি। আমাদের যে রিপোর্ট ছিল 3 পর্বের রিপোর্ট, তার একটি পর্বে বলা হয়েছিল যে প্রথম পর্বে বলা হয়েছিল যে কিভাবে ভেজাল তেল বা অনুমোদিত তেল আমাদের পেট্রোল পাম্পগুলো কিনছে। আরেকটি পর্বে বলা হয়েছিল যে কন্ডেন্সার থেকে তৈরি করা তেল তার যে হারে বরাদ্দ পাচ্ছিল আমাদের রিফাইনারি, যারা সরাসরি অনেকের হয়তো ফ্যাক্টরিও নেই কিন্তু তারা বরাদ্দ পেয়েছেন এবং তারা আসলে ব্ল্যাক মার্কেটে এটা বিক্রি করছে। এই যে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে, ফলে আসলে আপনার কি মনে হয় আমাদের জ্বালানি তেলের সেক্টরে এখন ঠিক কি অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে? এটা আপনি বলতে পারেন চরম নৈরাজ্য। চরম নৈরাজ্য, কারণ আপনাদের রিপোর্টেই আছে যে আপনার কিছু রিফাইনারি কারখানা নিয়ে এটা বলা যাবে না, কারখানার স্থাপনা আছে, হয়তো মেশিনারিজ নাই। এখন ওই স্থাপনা দিয়ে ওনারা হয়তো, কারণ আপনাদের রিপোর্টেই এটা বলছে, আমরা সেখান থেকে জানতে পারছি যে 50,000 টন 2টা রিফাইনারির নামে স্যাংশন হয়েছে এবং তারা সেটা লিফটিংও করছেন, কিন্তু তারা তাদের ওখানে মেশিনই নাই। তাইলে এই তেলটা ওনারা কি করছেন? এই তেলটা তো নিশ্চয়ই এরকম ভাবে অবৈধ পন্থায় এটা বাজারে দেওয়া হয়েছে এবং সেই তেল তো যাদেরকে দেওয়া হয়েছে তারা তো এটা খায়নি, এটা তো সেই গাড়িতে মেশিনে বিভিন্ন জায়গায় গেছে এবং এই সমস্ত কারণে পরিবেশের মারাত্মক দূষণ হচ্ছে। সারা পৃথিবী আজকে পরিবেশের পিছনে আছে, অথচ আমাদের এখানে শুধুমাত্র মনিটরিং এর অভাবে এই কাজগুলো হচ্ছে। জনাব নাজমুল হক, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আপনার সাথে আমরা আবার কথা বলব। ধন্যবাদ। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আজ আমরা আলোচনা করছি জ্বালানি খাতে অনিয়ম নিয়ে। আমরা এই মুহূর্তে খবর পেয়েছি, জানা গেছে যে সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুক খুলে দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, কদিন পরে এই সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হলো এবং যখন বন্ধ করা হয়েছিল বলা হয়েছিল যে আইন শৃঙ্খলার পরিস্থিতির কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রতিমন্ত্রী কি বললেন, কেন এখন খুলে দেওয়া হলো? আপনি ঠিকই বলেছেন। আপনি লক্ষ্য করবেন যে গত মাসের নভেম্বরের 18 তারিখে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়। ফেসবুক এবং সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের আরও যে বিষয়গুলো আছে, হোয়াটসঅ্যাপ সহ আর বেশ কয়েকটি বন্ধ করে দেওয়া হয়। ওই দিনই আপনি জানেন যে বহুল আলোচিত যে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়, বিশেষ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন যিনি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মাহমুদ মুজাহিদের মামলার রায় হয়। তো যে সময়টায় বন্ধ হয় তার ঘন্টা দেড়েক দুই পরেই মামলাটি রায় হয়। তখন বিভিন্ন মহল থেকে বা সরকারের বিভিন্ন মুখপাত্র বলেছিলেন যে আসলে এই রায়কে কেন্দ্র করে নানান ধরনের ফেসবুকিং হয়ে থাকে, যার মাধ্যমে উস্কানি দেওয়া হয় বা সামাজিক এই যোগাযোগ মাধ্যমগুলো অপব্যবহার করে এক ধরনের উদ্দেশ্যমূলকভাবে প্রচারণা চালিয়ে সমাজে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার সৃষ্টি হয়, যে কারণে সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং কোনো ধরনের উস্কানি যাতে এই আধুনিক সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার না করতে পারে তার কারণেই তারা এটি করেছিল। আপনি জানেন যে তারপরের থেকেই বিভিন্ন সরকারের অনেক লোকও বা সরকারের অনেক মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ের লোকও যারা পারে তথ্য প্রযুক্তিতে অভ্যস্ত, তারা বিভিন্ন বিকল্প উপায়ে ফেসবুকের মাধ্যমে ফেসবুকিং করে যাচ্ছিল তারা। তো এই কারণে বিভিন্ন জায়গা থেকে একটা দাবি উঠেছিল যে এইভাবে মাথা ব্যথার কারণে মাথা কেটে দেওয়া তো সমাধান না, আপনারা একটা বিকল্প সমাধান করুন। সরকারও ব্যাপক তৎপর হয়ে ওঠে এই ব্যাপারে এবং এই গত রোববারেই আপনার ফেসবুকের যে এই দক্ষিণ এশীয় যে প্রতিনিধি, দুজন প্রতিনিধি এসে আমাদের সরকারের দুইজন মন্ত্রীর সাথে বৈঠক করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই যে প্রতিমন্ত্রী তারানা হালিম, এদের সাথে বৈঠক করে তারা বলেছেন যে অনেকটা ফলপ্রসূ আলোচনা হয়েছে, তারা শিগগিরই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তারই আলোকেই তারা কাজ করে যাচ্ছিলেন। আজকে তারানা হালিম সচিবালয়ে তার অফিস কক্ষে গণমাধ্যম কর্মীদেরকে এটি জানিয়েছেন। এই 1:30টার দিকে ওনার এই ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হয়েছে।
একই সঙ্গে গণমাধ্যম কর্মীদেরও প্রশ্ন ছিল তাহলে যে সামাজিক যোগাযোগ অন্য যে মাধ্যমগুলো হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আমি এটাই জানতে বাকি চাচ্ছিলাম, যে জি, বলুন। ভাইবার এইসব যে আছে এইসবের ব্যাপারে কি, তো প্রতিমন্ত্রী মহোদয়া জানিয়েছেন যে এটা আরো পরে এই ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। আপাতত ফেসবুক খুলে দেওয়া হয়েছে এবং ফেসবুককে যারা ব্যবহার করেন তারা নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন। ইলিয়াস হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণে আমাদের বার্তা কক্ষ থেকে আমাদের প্রতিবেদক ইলিয়াস হোসেনের সাথে কথা বলছিলাম। ফেসবুক এই মুহূর্তে খুলে দেওয়া হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। পেট্রোলিয়াম প্রোডাক্ট নিয়ে যে অনিয়ম চলছে বাজারে, সেটা নিয়ে আমরা কথা বলছি। জনাব নাজমুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা কথা বলছিলাম যে তেলের বাজারে অনিয়ম বা তেলের ভেজাল নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে রিফাইনারি থেকে যে তেল যেটা সরাসরি বিপিসির মাধ্যমে পেট্রোল পাম্পে যাওয়ার কথা, সেটা না যেয়ে সরাসরি চলে যাচ্ছে এবং এর ফলে আসলে সরকার এক ধরনের বড় ধরনের লোকসানের মুখে পড়েছিলেন। এর বাইরেও আমরা আমাদের একটা রিপোর্ট দেখেছি যেখানে বলা হচ্ছে যে রিফাইনারি তেল ছাড়াও, যেটা আমরা শুনেছি যে রিপোর্টে ছিল না, রিফাইনারি ছাড়াও কনডেনসেট অন্যভাবেও চলে যাচ্ছে অন্যান্য ব্যবহারের কাছে এবং একই অবৈধ পন্থায়। এইটা বিষয়ে কি আপনি কিছু জানেন কিনা আসলে? হ্যাঁ, আমি আমার এই উত্তর দেওয়ার আগেই আমি বর্তমান সরকার এবং মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিতে চাচ্ছি যে ফেসবুক জনগণের জন্য খুলে দিয়েছে এবং আশা করছি যে অন্যান্য ভাইবার হোয়াটসঅ্যাপ এগুলো খুব শীঘ্রই জনগণের জন্য খুলে দেওয়া হবে। আচ্ছা, এখন আসছি আমি আপনার প্রশ্নের উত্তরে। সেটা হচ্ছে যে হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, এই ধরনের অভিযোগ আছে এবং এটা হচ্ছে এইভাবে যে আপনার রিফাইনারিগুলো যেগুলো এতে রিফাইন করে বিপিসিতে দেওয়ার কথা, তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো না করে তারা সরাসরি পাম্পে বিক্রি করছে, যেটা আপনাদের রিপোর্টে আসছে। তো এর বাইরে যেটা আপনি প্রশ্ন করলেন, হ্যাঁ, এগুলো ধরেন আপনার বিভিন্ন ক্যারিং কন্ট্রাক্টর আছে যেগুলো ধরেন বিপিসি এই তেলগুলো তো পাইপলাইনের মাধ্যমে তাদের ডিপোতে নিচ্ছে না, এগুলো নিচ্ছে বিভিন্ন ট্যাঙ্ক লরির মাধ্যমে। এই যে ট্যাঙ্ক লরির মাধ্যমে এই তেলগুলো ডিপোতে যাচ্ছে, এটা মাঝপথে এই ট্যাঙ্ক লরির এই কন্ডেন্সারটা চেঞ্জ হয়ে এখানে কম দামের তেল ঢুকে ওইটা ডিপোতে যাচ্ছে এবং এইটা ধরেন ওই বিভিন্ন তেল কোম্পানির কনসার্ন লোকজন জড়িত থাকে, আমাদের কিছু লোকজন জড়িত থাকে, ট্যাঙ্ক লরির লোকজন জড়িত থাকে। সেক্টরের মানে সকল ধরনেরই পেশাজীবী মূলত বলা যায় এর মধ্যে জড়িত আছে। না, জড়িত না থাকলে তো এটা হয় না। আপনি যারা মনিটরিং এর দায়িত্বে আছেন তারা যদি জড়িত না থাকেন তাহলে এটা করবে কিভাবে, তাই না? এটা তো একদম সহজ সরল কথা যে এরা সকলেই জড়িত বলেই এই ধরনের কাজগুলো হচ্ছে। আমরা যেটা হয় যে আমি যদি প্রাইভেট রিফাইনারির কথা বলি, যেগুলো অবৈধভাবে এই ব্যবসায় নিয়োজিত হয়েছে বা কাট করছে, এর একটি ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট নিশ্চয়ই আছে। সেইটা ঠিক জ্বালানি খাতে বা জ্বালানি যানবাহনের ক্ষেত্রে কেমন হয়, যেটা বলা হচ্ছে যে যানবাহনের অনেক ক্ষতি হবে এটা? দেখুন, অ্যাকচুয়ালি সরকার কিন্তু চাচ্ছে যে এটা যেন না হয় এবং আজকে ধরুন এই জ্বালানি প্রতিমন্ত্রী মহোদয় উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে যারা এগুলো করছে তাদেরকে ওনারা ট্রেস আউট করছেন এবং তাদের লাইসেন্স ক্যান্সেল করবেন, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, এটার জন্য ওনাকে সাধুবাদ জানাই। কিন্তু এটাকে যাতে সবসময় লং টার্ম একটা কন্টিনিউশনের মধ্যে থাকে এই মনিটরিংটা, সেইটা এনশিওর করতে হবে। কারণ মনিটরিং এর দায়িত্বে যখনই যাকে দেওয়া হয়েছে, গভর্নমেন্ট কিন্তু পলিসি নিচ্ছে যে এটা যেন না হয়, কিন্তু মনিটরিং এর দায়িত্ব যাদেরকে দেওয়া হচ্ছে তারা কিন্তু এর সাথে আপনার ওদের সাথে হাত মিলে যোগসাজশ করে এই কাজগুলো করতেছে। সেটাও গভর্নমেন্টকে এটা উপরের থেকে এটা ধরনের একটা ব্যবস্থা করতে হবে। আর যেটা আপনি বললেন যে ইম্প্যাক্টটা কি, ইম্প্যাক্টটা হলো এটা আপনি ধরেন গাড়িতে আপনি এটা ব্যবহার করেন বা মেশিনারিজ ব্যবহার করেন, এটা তো স্মোক হয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছে, তাই না? সেই বাতাসটা আবার আমরা সবাই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ভেতরে যাচ্ছে। আমাদের ভেতরে যাওয়ার ফলে এটা আমরা যতটুকু জানি এটা ব্লাড ক্যান্সারের মতো একটি মরণ ব্যাধিতেও আক্রান্ত হতে পারে। যানবাহনে কি কেমন ক্ষতি হবে? যানবাহনের তো বিশাল ক্ষতি, কারণ আপনি ধরেন আপনি যেই তেলটা, যেই প্রোডাক্টটা, এগুলোর তো কেমিক্যাল স্পেসিফিকেশন আছে প্রত্যেকটা তেলে। তো এইটা সেই কেমিক্যাল স্পেসিফিকেশনটা তো এই কন্ডেনসেটের মধ্যে নাই, বা কন্ডেনসেটের মধ্যে যে ভেজালটা করে সেটার মধ্যেও নাই। তাহলে যানবাহনের ক্ষতি তো অবশ্যই হবে। এবং যে গাড়ি ইঞ্জিনটা হয়তো ধরেন আপনার 10 বছর চলবে, সেই গাড়িটা হয়তো 3 বছরের ইঞ্জিনটা আপনার ওভারঅল করতে হবে, অথবা বাতিলই হয়ে যাবে। এই অবস্থাটা তো আছেই এবং রাস্তায় ধোঁয়া বেশি দিবে। এগুলো তো হচ্ছে এবং হবে। এটা এই সংবাদ মাধ্যমে প্রকাশ হবার পরে, এই রিপোর্ট হবার পরে কি ধরনের ব্যবস্থা সরকার নিয়েছেন? সরকার, আমরা প্রথমে যদি বলি যে যেসব প্রাইভেট রিফাইনারি অবৈধভাবে তেল পিপিসির কাছে না দিয়ে পেট্রোল পাম্প ওনার পাঠাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এখন? মন্ত্রী মহোদয়ের কথায় তো বোঝা যায় যে প্রক্রিয়া চলছে, কিন্তু এটা দৃশ্যমান এখনো হয়নি। যখন এটা নেবেন তখন হয়তো দৃশ্যমান হবে। এবং আমার মতে
এই ধরনের কাজ যারা করেছে তাদের শুধু লাইসেন্স ক্যান্সেলই না, তাদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে। ইভেন আমাদের পেট্রোল পাম্পগুলোর আমি মধ্যে সেটাও যারা আসছি যে এগুলো পেট্রোল পাম্পে যারা জড়িত, তাদের হ্যাঁ, ব্যবস্থা কি অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে গভর্নমেন্ট, আমরা যতটুকু জানি, এবং সেটা নিতেই হবে। আচ্ছা, এবং এটা এই শাস্তিমূলক ব্যবস্থা না নিলে আসলে এই ক্ষেত্রে এটা চলতেই থাকবে। শৃঙ্খলা আসলে কখনোই ফিরে আসবে শৃঙ্খলা না। ফিরবে না। এবং গভর্নমেন্টকে এগুলো, আমি তো বললাম, আমরা কিছু প্রস্তাবনা দিয়েছিলাম, যে যেমন ধরুন ওই যে আপনি একটা প্রশ্ন করলেন যে রিফাইনারি ছাড়াও অন্যভাবে আসে সে এবং বিষয়ে- রিফাইনারি তেলও আসে, এই জন্য আমরা বলেছিলাম ঢাকার জন্য কাশপুর, নর্থ বেঙ্গলের জন্য খুলনার একটা আছে, এই অর্থাৎ সব জায়গায় আসলে আমাদেরকে প্রত্যেকটা ব্রিজে যেগুলো monitoring- এন্ট্রি, monitoring সেখান ব্যবস্থা দিয়ে নিতে হবে। তেলের গাড়ি তেল নিয়ে ঢুকতে পারবে না, তেল নিয়ে বেরোতে পারবে। Absolutely. এটা নিশ্চিত করতে হবে। জনাব নাজমুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। Thank you, সবাইকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মত ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।